ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ করব আরআরবি রেলের গ্রুপ ডি ক্লাস নম্বর 10। আজকেও কিন্তু এই ভিডিওতে আছে প্রচুর পরিমাণে জিকে এবং তার হচ্ছে টোটালি ব্যাখ্যা, তাই ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। চলো শুরু করি সেই বুস্টার ক্লাস, জিকে ক্লাস আরআরবি রেল গ্রুপ ডি। দেখো প্রথম প্রশ্ন, দেখো যে কোন গণিতজ্ঞ প্রথম শূন্যের ধারণা প্রদান করে? অপশন নম্বর 1 বরাহমিহির, না হর্ষ, বাৎসায়ন, না আর্যভট্ট। তাহলে দেখো এখানে অপশন হয়ে যাবে কিন্তু আর্যভট্ট। আর্যভট্ট ইনি হচ্ছেন একজন ভারতীয়, ইনি কিন্তু প্রথম কিন্তু শূন্যের ধারণা কিন্তু দিয়েছিলেন। তারপরে দেখো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কোন গোষ্ঠীর অংশ? ডব্লিউটিও, আইএমএফ, না ওয়ার্ল্ড ব্যাংক, না ইআরও। এটার অপশন হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর 3, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ বিশ্ব ব্যাংকের কিন্তু এটা একটা অংশ। তারপরে দেখো বিশ্ব ব্যাংকের যে গোষ্ঠীর প্রতিষ্ঠানসমূহ আমরা দেখে নেব। দেখো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক, যেটা হচ্ছে আইবিআরডি। তারপরে হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ। তারপরে হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক কর্পোরেশন আইএফসি। তারপর হচ্ছে বহু পাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা এমআইজিএ, এবং হচ্ছে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত আইসিএসআইডি। তাহলে দেখতে পাচ্ছ এই পাঁচটা কিন্তু হচ্ছে এই বিশ্ব ব্যাংকের কিন্তু সদস্য, এরা প্রতিষ্ঠান সমূহ। তারপর দেখো আমরা দেখে নেব যে বিশ্ব ব্যাংকের গোষ্ঠী যে সদর দপ্তর কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কিন্তু অবস্থিত। বর্তমানে যে বিশ্ব ব্যাংকের গোষ্ঠীর সদস্য সংখ্যা কত? 189, মানে 189টি কিন্তু বর্তমানে বিশ্ব ব্যাংকের গোষ্ঠীর সদস্য সংখ্যা। পরবর্তী দেখো তো ফেনফথেলিনের উপস্থিতিতে ক্ষারকে কেমন দেখায়? নীল, লাল, সবুজ, না গোলাপি? তাহলে দেখো ফেনফথেলিনের উপস্থিতিতে ক্ষারকে দেখায় হচ্ছে গোলাপি রঙের। ফেনফথেলিন একটি সাধারণ অ্যাসিড বেস সূচক, যার দ্রবণের পিএইচ এর অনুযায়ী কিন্তু রং পরিবর্তিত হয়। ক্ষারীয় অবস্থায় হচ্ছে ফেনফথেলিন গাঢ় গোলাপি বা কিন্তু বেগুনি রং ধারণ করে, এটা হচ্ছে ক্ষারীয় অবস্থায়। তারপরে দেখো যে ফেনফথেলিনের যে রং অ্যাসিডিক, মানে অ্যাসিড দ্রবণে আলমিকে হচ্ছে রংহীন, মানে একদম কোনো রং হয় না, এবং নিরপেক্ষ অবস্থায়ও কিন্তু রংহীন। তারপরে দেখো কোন পশুদের দ্বারা সাধারণত রেডিয়াল প্রতিসাম্য প্রদর্শন করে? অর্থাৎ কোন পশুরা এটা করে? সমুদ্র প্রাণী, না যাদের পৌষ্টিকনালী নেই, না যাদের পৌষ্টিকনালী একমুখী, না যারা হচ্ছে সিরিয়াসলি পদ্ধতিতে হচ্ছে খাদ্য গ্রহণ করে? তাহলে উত্তর হয়ে যাবে সমুদ্র প্রাণী, অর্থাৎ সমুদ্র প্রাণীরা কিন্তু এই রেডিয়াল প্রতিসাম্য এটা হচ্ছে কিন্তু প্রদর্শন করে। পরবর্তী প্রশ্ন দেখো জয় জওয়ান ও জয় কিষাণ এটি কে বলেছিল, মানে এই স্লোগানটি কে দিয়েছিলেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, না লাল বাহাদুর শাস্ত্রী, না হচ্ছে রাজেন্দ্র প্রসাদ? এটা দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। এটা হচ্ছে তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী শান্তি মানব, ইনি ছিলেন কিন্তু ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। ইনি 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু এই স্লোগানটি দিয়েছিলেন। এটি ভারতীয় সৈনিকদের সাহস এবং কৃষকদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে কিন্তু ব্যবহার করা হয়েছিল। তারপরে দেখো আমরা গুরুত্বপূর্ণ কিছু স্লোগান কিন্তু দেখে নেব, কারণ এই স্লোগান আসে। আর স্লোগান নিয়ে তোমরা যদি কমেন্ট করো যে দাদা একটা আলাদা ভিডিও চাই, তাহলে কিন্তু বিভিন্ন যে সমস্ত ভারতের এবং হচ্ছে ওয়ার্ল্ডের যে সমস্ত ব্যক্তি আছে, বিখ্যাত ব্যক্তিবর্গ, তাদের নিয়ে একটা কিন্তু স্লোগান আমি কিন্তু ভিডিও করে দেবো। তো দেখো প্রথম হচ্ছে স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার বা জন্মগত অধিকার, এটি কে বলেছিল? বালগঙ্গাধর তিলক। ইংরেজ ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া, এটা বলেছিল মহাত্মা গান্ধী। এটা বলেছিল ভারত ছাড়ো আন্দোলনের সময়। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম প্রথমে কিন্তু গান লিখেছিল, পরে স্লোগান হিসেবে কিন্তু জনপ্রিয় হয়। বন্দে মাতরম হচ্ছে 1882 সালে লিখেছিল হচ্ছে কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আনন্দমঠ উপন্যাসে, সেখানে কিন্তু বন্দে মাতরম প্রথম উল্লেখিত হয়। তারপর হচ্ছে ইনকলাব জিন্দাবাদ কে বলেছিল? ভগৎ সিং। দিল্লি চলো কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। সাইমন গো ব্যাক, এটা হচ্ছে সাইমন কমিশনের বিরোধিতা করার জন্য সাইমন গো ব্যাক বলা হয়েছিল। করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, এটা ভারত ছাড়ো আন্দোলনের সময় বলেছিল, এটা হচ্ছে মহাত্মা গান্ধী। গরিবি হাটাও দেশ বাঁচাও কে বলেছিলেন? এটা হচ্ছে ইন্দিরা গান্ধী। আর সবকা সাথ সবকা বিকাশ কে বলেছে? নরেন্দ্র মোদী। তারপরে দেখো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ভারতের দ্রাঘিমাংশের সীমানা হলো, অর্থাৎ ভারতের যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, তাহলে এটা দেখে নাও। ভারতের দ্রাঘিমাংশের সীমানা হচ্ছে 4টের মধ্যে অপশন হয়ে যাবে, কিন্তু 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত কিন্তু ভারতের দ্রাঘিমার সীমা। আর অক্ষাংশ যদি বলে তাহলে হচ্ছে দেখো 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত ভারত হচ্ছে। অর্থাৎ ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত হচ্ছে উত্তর গোলার্ধে কিন্তু অবস্থিত। আর দ্রাঘিমাংশ তো আগেই বলে দিলাম, দ্রাঘিমাংশের মানটা, দ্রাঘিমাংশ হিসাবে কিন্তু ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। দেখো মাপক দ্রাঘিমাংশ মানে আইএসটি, মানে ভারতের স্থানীয় সময়, সেটা হচ্ছে এলাহাবাদের উপর দিয়ে গেছে আমাদের সেই দ্রাঘিমা, সেই দ্রাঘিমার পূর্ব দ্রাঘিমাংশের মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। আর আমাদের হচ্ছে কলকাতার দ্রাঘিমাংশ কত জানো? কলকাতার দ্রাঘিমাংশ হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। ভারতের মান সময় গ্রিনিচ মেন টাইম থেকে কত মিনিট এগিয়ে আছে? 5.5 ঘন্টা, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো ভারতের সীমানা, ভারতের উত্তরে আছে হিমালয় পর্বত, চীন, নেপাল এবং ভুটান, পূর্বে আছে মায়ানমার, বাংলাদেশ, পশ্চিমে আছে পাকিস্তান, দক্ষিণে আছে দেখো দক্ষিণে আছে ভারত মহাসাগর, আরও দক্ষিণে হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপের অংশ রয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা অনেকবার পরীক্ষা এসেছে। সীমান্ত দৈর্ঘ্য অর্থাৎ স্থল সীমান্ত কত? ভারতের স্থল সীমান্ত হচ্ছে 15,106 কিমি এবং উপকূল রেখা কোস্ট লাইন প্রায় হচ্ছে 7,516 কিমি, যার মধ্যে মূল ভূখণ্ডে প্রায় 5,422 কিমি আছে। উপকূল রেখা কোস্ট লাইন মানে এটা হচ্ছে 7,516 কিমি আর এটা হচ্ছে 5,422 কিমি। কেন? কারণ হচ্ছে আমরা জানি আমাদের হচ্ছে একটা দ্বীপ আছে, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেটা ধরেই কিন্তু কোস্ট লাইন কিন্তু 7,516 কিমি। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, যে ড্যাশ হলো একটি চার্জযুক্ত বস্তু কাছাকাছি অঞ্চল যেখানে এর প্রভাব বোঝা যায়। তাহলে কি হয়েছে? অপশন দেখো, বৈদ্যুতিক শক্তি না বৈদ্যুতিক ক্ষেত্র না বৈদ্যুতিক সার্কিট না বিদ্যুৎ। তাহলে অপশন অনুযায়ী উত্তর হয়ে যাবে কিন্তু বৈদ্যুতিক ক্ষেত্র। বৈদ্যুতিক ক্ষেত্র হলো একটি চার্জযুক্ত বস্তু কাছাকাছি অঞ্চল যেখানে এর প্রভাব বোঝা যায়। তারপরে দেখো ইস্ট সন্ধান প্রক্রিয়ায় চলাকালীন পাইরুভেট ড্যাশ এবং CO2 রূপান্তরিত হয়। অর্থাৎ ইস্ট সন্ধান প্রক্রিয়া চলাকালীন পাইরুভেটের মাধ্যমে CO2 তৈরি করে, আর একটা কী জিনিস তৈরি করে, সেটা হচ্ছে মিথানল না ইথানল না ব্রুটানল না প্রোপানল, সেটা তৈরি হচ্ছে ইথানল। ইথানল কিন্তু ইস্ট সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেটের সময় ইথানল এবং CO2 মানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু রূপান্তরিত হয় বা তৈরি করে। তারপরে দেখো মাসিক চক্র সাধারণত কত দিনের হয়? ঠিক আছে, অপশন দেখো 31 দিন, 30 দিন, 25 দিন, 28 দিন। এটা হচ্ছে 28 দিন। ঠিক আছে, 28 দিন হচ্ছে একটা গড় দৈর্ঘ্য। ঠিক আছে, যে মাসিক চক্রের 28 দিন হচ্ছে গড় দৈর্ঘ্য। স্বাভাবিক পরিসর হচ্ছে 21 থেকে 35 দিন, মানে 21 থেকে 35 দিনের মধ্যে হয়। এই যে গড় দৈর্ঘ্য দেখো 28 দিন বলে দিলাম। রজস্রাব মানে পিরিয়ড থাকে সাধারণত 3 থেকে 7 দিন। তবে এটা কিন্তু কি বলতো, বয়স এবং হচ্ছে শরীরের গঠন অনুসারে এবং হচ্ছে ভৌগোলিক পরিবেশ অনেক কিছুর উপরে এগুলো কিন্তু নির্ভর করে। তারপর দেখো যে একটি কৌশল যার মাধ্যমে ক্যাম্বিয়াম টিস্যুতে পুষ্টি সরবরাহ করা হয় নতুন উদ্ভিদ গড়তে ও বাড়াতে লাগে, তাকে কি বলা হয়? জিন থেরাপি না জিন টেকনোলজি না জেনেটিক ইঞ্জিনিয়ারিং না কলাকৌশল টেকনিক? একে বলা হয় কলাকৌশল টেকনিক। তারপর পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন ভারতীয় রাজ্যে 3টি রাষ্ট্রের সীমান্তে অবস্থিত? অর্থাৎ কোন রাজ্য 3টি রাষ্ট্রের সীমান্ত, রাজ্য নয় রাষ্ট্র, ঠিক আছে, মানে দেশ। ত্রিপুরা রাজ্য না আসাম না হিমাচল প্রদেশ না সিকিম? দেখো সিকিম রাজ্য হয়ে যাবে। সিকিম রাজ্য হচ্ছে দেখো কোন কোন দেশের? চীন বা হচ্ছে তিব্বত, নেপাল, ভুটান, এই 3টি রাষ্ট্রের একদম মাঝখানে কিন্তু অবস্থিত। এখানে হচ্ছে চীন, এখানে হচ্ছে ভুটান, এখানে হচ্ছে নেপাল।
ঠিক এরকম জায়গায় তৃতীয় রাষ্ট্রের সীমান্তে কিন্তু অবস্থিত। তারপরে দেখো যে অ্যাসিড কাচের পাত্রে রাখা হয় কিন্তু ধাতব পাত্রে রাখা হয় না কেন? কাচের পাত্রের দাম কম বলে, না কাচের পাত্র স্বচ্ছতা বেশি, না কাচের পাত্র সহজে পাওয়া যায়, না ধাতুর সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করতে পারে তাই? তাহলে উত্তর আসবে কিন্তু ধাতুর সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে তাই। কারণ জানি যে অ্যাসিড সাধারণত অধিকাংশ ধাতুর সাথেই কিন্তু প্রতিক্রিয়া করে, যার ফলে কিন্তু ধাতু ক্ষয় হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যা দাহ্য এবং খুবই বিপজ্জনক। সেই জন্যই কিন্তু কাচের পাত্রে কিন্তু অ্যাসিডকে রাখা হয়। দেখো নিচের কোনটির ক্যাটায়ন উৎপন্নকরণ প্রবণতা সবথেকে কম? কপার, ম্যাঙ্গানিজ, বোরন, গোল্ড? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু বোরন, অর্থাৎ বোরনের ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা কিন্তু খুব কম। তার পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোনটির বিপরীত অভিমুখে কাজ করে? ওজন ও ভরবেগ, না ভর ও ভরবেগ, না বল ও ত্বরণ, না ঘাত ও ওজন? দেখো এখানে হচ্ছে ঘাত ও ওজন। ঘাত ও ওজন হচ্ছে একে অপরের বিপরীত অভিমুখে কিন্তু কাজ করে। তারপর পরবর্তী কোশ্চেন দেখো যে কোন দিনটিকে ভারতীয় সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? 26শে জানুয়ারি, না 28শে এপ্রিল, না 26শে নভেম্বর, না 15ই আগস্ট? দেখো 26শে নভেম্বর। 26শে নভেম্বরকে কিন্তু ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। কেন পালন করা হয় আমরা দেখে নিই। দেখো 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গ্রহণ করা হয়, যদিও এটি কার্যকর হয় কবে? 26শে জানুয়ারি 1950 থেকে, যা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। কিন্তু সংবিধান গ্রহণের ঐতিহাসিক দিনটি স্মরণ করার জন্য 26শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তারপরে দেখো 1 কেজি কঠিন পদার্থকে সেটি তরল দশায় পরিণত করার জন্য যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন তাকে কি বলে? ঘনীভবনের লীন তাপ, না বাষ্পায়নের লীন তাপ, তরলের লীন তাপ, না ফিউশনের লীন তাপ? একে বলে হচ্ছে ফিউশনের লীন তাপ। তারপরে দেখো 5 কিলোওয়াট সমান সমান কত জুল? ঠিক আছে, 12 × 10⁵ জুল। এর মধ্যে অপশন হয়ে যাবে 18.0 বা 18 × 10⁶ জুল। এটাই হয়ে যাবে এটার অ্যান্সার। পরবর্তী দেখো কবে বলছেন, দেখো কবে ভারতে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু করা হয়? কত সালে? 1992, না 2004, না 2005, না 2003, না 2000? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 2005 সালে। 2005 সালে কিন্তু জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু করা হয়। তাহলে দেখো ডিটেলসে দেখে নিই। দেখো ভারতের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন মানে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, NRHM, ঠিক আছে, তোমাদের এই হিসাবে দিতে পারে। চালু হয়েছিল 12 এপ্রিল 2005 তারিখে। 2013 সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন মানে NRHM এবং জাতীয় নগর স্বাস্থ্য মিশন মানে NUHM একত্রিত করে জাতীয় স্বাস্থ্য মিশন ন্যাশনাল হেলথ মিশন মানে NHM কিন্তু বর্তমানে কিন্তু গঠন করা হয়েছে। তাহলে কত সালে? 2013 সালে। পরবর্তী দেখো অ্যান্টিমনি ও আর্সেনিক কোন বিভাগের? ধাতু, উপধাতু, খনিজ পদার্থ, না অধাতু? এটা হচ্ছে উপধাতু, অর্থাৎ আর্সেনিক এবং অ্যান্টিমনি এই দুটো হচ্ছে উপধাতুর বিভাগে কিন্তু পড়ে। পরবর্তী কোশ্চেন দেখো জোরে আঘাত করলে ধাতু থেকে কিছুক্ষণ শব্দ হতে থাকে। আমরা জানি যে শব্দ হয়, তাহলে ধাতুর এই ধর্মকে কি ধর্ম বলে? শব্দময়তা, নমনীয়তা, কম্পাঙ্ক, না উচ্চনাদ? তাহলে এটাকে বলে কিন্তু উচ্চনাদ। ঠিক আছে, এটাকে কি বলে? উচ্চনাদ। পরবর্তী দেখো ড্যাশ মেমোরিয়াল নির্মিত হয়েছিল যেখানে পঞ্চম জর্জ 2011 সালে ভারতের সম্রাট ঘোষিত হয়েছিল? দ্য করোনেশন দরবার, না ইন্ডিয়া গেট, না কাশ্মীর গেট, না কনট গেট? তাহলে হচ্ছে দ্য করোনেশন দরবার। এই করোনেশন দরবারে মেমোরিয়াল নির্মিত হয়েছিল যেখানে পঞ্চম জর্জ 2011 সালে ভারতের সম্রাট ঘোষণা করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেন। দেখো যে ক্লোরিনের বলেছে কি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর কত? দেখো এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমি এর আগে একটা একটা করে ক্লাস করাচ্ছি, তোমাদের পরবর্তীতে ক্লাস করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে ক্লোরিনের হচ্ছে 17, এটা করে লাগবে। আর হচ্ছে তার ভর, পারমাণবিক ভর হচ্ছে 35.5 AMU। ঠিক আছে, তাহলে প্রথমটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো কোন ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? সমাজসেবা, খেলাধুলা, না বিজ্ঞাপন, না সঙ্গীত? তাহলে দেখো খেলাধুলা বিষয়ে কিন্তু দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। প্রথম প্রবর্তন করা হয় কত সালে? পরীক্ষায় অবশ্যই আছে 1985 সালে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া শুরু হয়। প্রদানকারী সংস্থাকে ভারতের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক।
এবং কাদের দেওয়া হয় দেখো, ক্রীড়া প্রশিক্ষণে অসামান্য অবদানের জন্য কোচদের সম্মানিত করা হয়। খেলাধুলার ক্ষেত্রেই দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার, কিন্তু খেলোয়াড়দের দেওয়া হয় না, দেওয়া হয় কি খেলোয়াড়দের, কোচদের কিন্তু সম্মানিত করা হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দেখো পুরস্কার উপাদান কী কী দেওয়া হয়, একটি পদক দেওয়া হয়, একটি শংসাপত্র এবং আর্থিক পুরস্কার, এবং নিয়মিত বিভাগে 10 লক্ষ এবং জীবনকৃত্রী বিভাগে 15 লক্ষ টাকা কিন্তু দেওয়া হয়। তারপরে দেখো পার্সিদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গীতা, বেদ, জেন্দ অবস্থা না গ্রন্থ সাহিব? দেখো জেন্দ অবস্থা, অর্থাৎ পার্সিদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কিন্তু হচ্ছে জেন্দ আবেস্তা। পরবর্তী প্রশ্ন দেখো যে গতিশক্তি সর্বদা কেমন থাকে? ধ্রুবক, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক না ধনাত্মক? দেখো গতিশক্তি সর্বদা ধনাত্মক থাকে, মানে প্লাস থাকে। যে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, কোনো দিনই কিন্তু -10, -15 এরকম কিন্তু হয় না, মানে ঋণাত্মক হয় না। সবসময় কি এমন হয়, গতিশক্তি সবসময় কিন্তু ধনাত্মক হয়। পরবর্তী কোশ্চেন দেখো, সমস্ত বস্তু কোন শক্তি দ্বারা একটি তরলের মধ্যে নিমজ্জিত থাকে? চাপ, বল, ভরবেগ না প্লবতা? প্লবতা। আমরা জানি যে তরলের সাথে কিন্তু প্লবতার একটা বিশাল সম্পর্ক আছে, তাই এই প্লবতার মাধ্যমে কিন্তু তরলের মধ্যে নিমজ্জিত থাকে কোনো বস্তু কোনো শক্তি দ্বারা। পরবর্তীতে দেখো যে প্যারেনকাইমা কিসের সঙ্গে যুক্ত? মানুষ না পাখি না উদ্ভিদ না মাছ? তাহলে কিন্তু প্যারেনকাইমা কিসের সঙ্গে যুক্ত? প্যারেনকাইমা হচ্ছে উদ্ভিদ, প্যারেনকাইমা হচ্ছে উদ্ভিদের সাথে যুক্ত। তার পরবর্তীতে দেখো একটি অবতল দর্পণে ভার্চুয়াল ও খাড়া পেতে বস্তুর অবস্থান কোথায় হতে হবে? দেখো ফোকাসে না হচ্ছে বক্রতলে, না হচ্ছে ফোকাস ও মেরুমধ্য, না বক্রতল ও ফোকাস কেন্দ্রে? দেখো এটার উত্তর হয়ে যাবে ফোকাস এবং মেরুর মধ্য। ঠিক আছে, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে দেখো তোমাদের কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো ছিল জিকে সবগুলোই কিন্তু করিয়ে দিলাম এই শিফটে যে কটা হয়েছিল। দেখো আর তুমি বলতে পারো যে দাদা আর বাদবাকি কোশ্চেনগুলো কেন নেই? বাদবাকি কোশ্চেনগুলো ম্যাক্সিমামই ছিল কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু তোমাদের 2018 সালে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, 2018 সালে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দরকার নেই, সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলাদাভাবে ক্লাস করিয়ে দেবো রিলের জন্য, গ্রুপ ডির জন্য। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও দরকার এবং কোন কোন সাবজেক্টে কী চ্যাপ্টার অনুযায়ী তোমাদের জানার দরকার। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। ওকে, জয় হিন্দ, জয় ভারত।